এদেশের বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সেটা হচ্ছে ট্রান্সপারেন্সির অভাব, দুর্নীতি, দুঃশাসন এবং স্বজনপ্রীতির কারণে বাজেটের একটা বড় অংশের টাকাগুলোই হচ্ছে লোপাট হয়। মানে এডিবিতে যে বাজেটগুলো দেওয়া হয়, এই বছর আমি শুনলাম প্রায় 3 লক্ষ কোটি টাকা হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে। এই বাজেটের 30% হচ্ছে বাস্তবায়ন হয় না, 70% বাস্তবায়ন হয়। কিন্তু প্রতি বছরই এই বিশাল একটা বাজেট দেওয়া হয় এবং যে বাজেটের প্রায় বলা চলে 30% তারা সঠিক পথে ব্যয় করে, আর বাকি 70%ই হচ্ছে করাপশন হয়, দুর্নীতি হয়। সেগুলো আমলা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ নিচে পর্যন্ত রাস্তাঘাটের উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই বাজেটগুলো সঠিক ইউটিলাইজ হয় না। দ্বিতীয় আরেকটা হচ্ছে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের প্রবলেমটা, এটা আবার তীব্র একটা সমস্যা। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে গত বছর 1,16,000 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে, এই বছর দেখেছি 1,30,000 কোটি টাকা প্রপোজ করা হয়েছে নানা ধরনের কাটটার দ্বারা দিবে। কিন্তু এই সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের টাকার প্রায় 50%ই হচ্ছে দুর্নীতি হয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারা তাদের চ্যানেলগুলো দিয়ে জনগণের কাছে এই সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রামের টাকা পৌঁছানোর ক্ষেত্রে তারা স্বজনপ্রীতি করে নিজেদের কাছে এই টাকাগুলো অনেক ক্ষেত্রেই লোপাট করছে। সুতরাং কত টাকা কোন খাতে ডেভেলপমেন্ট পারপাজে জনগণের জন্য ব্যয় করা হচ্ছে সেই জিনিসগুলো সরকারকে ট্রান্সপারেন্ট হতে হবে এবং উন্মুক্ত করতে হবে, আর জনগণের কাছে তার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দাবি জানাই। দ্বিতীয় হচ্ছে শিক্ষা খাতে বাজেটটা বাড়ানোর জন্য আমাদের পক্ষ থেকে কথা থাকবে, প্রতি বছরই শিক্ষা খাতে বিশেষ করে মাদ্রাসা শিক্ষা সবচেয়ে বেশি অবহেলিত। প্রতি বছর 12,000 কোটি টাকা মাত্র এখানে দেওয়া হয়। বেতন দেওয়ার পরে আর কোনো বিল্ডিং বিনির্মাণ করা, গবেষণা খাতে কোনো বরাদ্দ দেয়া অথবা বৃত্তি ক্ষেত্রে কোনো বরাদ্দ, কোনো কিছুই এখানে আর অতিরিক্ত থাকে না। সুতরাং শিক্ষা খাতে এই বাজেটগুলো যেন বেশি করে বাড়ানো হয় এবং জাতি গড়ার জন্য যেটা প্রয়োজন, বিশেষ করে আমাদের বাজেটের 12% মাত্র শিক্ষা খাতে থাকে, অথচ ইন্টারন্যাশনাল কমিউনিটিগুলো এটাকে বলে অন্তত জিডিপির 6.4% এখানে বাজেট বরাদ্দ দিতে হবে। আমাদের দাবি হচ্ছে অন্তত এবছর 15 থেকে 18% টোটাল বাজেটের বরাদ্দ শিক্ষা খাতে দেওয়া উচিত এবং মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে স্পেশালি এই বরাদ্দগুলো বাড়ানো উচিত, কারণ জাতির নৈতিকতা বিনির্মাণের জন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অনেক বেশি। আমরা আশা করি সামনে যে বাজেটটা দেওয়া হবে এখানে কোনো শুভঙ্করের ফাঁকি থাকবে না, এখানে জনগণের কল্যাণের কথা মাথায় রাখা হবে এবং লুটপাট করে প্রতি বছর বাজেট থেকে যে পরিমাণের টাকা বিভিন্ন খাতে নিয়ে যাওয়া হয়, রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া হয়, সেই বিষয়ের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে, জনগণের সামনে তা উন্মুক্ত করা হবে, এই আশাবাদ আমরা রাখছি। এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ বলে যে গ্যালারিতে এখন ট্রেজারি বেঞ্চ আর ওদিকে বিরোধী দলের বেঞ্চ, টুপি আর টুপি। অপেক্ষা করেন কোন সময় আবার ট্রেজারি বেঞ্চে সব টুপি আবার চলে যায় ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কয়েকটা কথা বলব। বাজেট নিয়ে কথা হয়েছে, বাজেটের মধ্যে আয় আছে আর কি আছে, ব্যয় আছে। ব্যক্তিগত জীবনে আয় এবং ব্যয় হয়। ব্যক্তিগত জীবনে সেই ব্যক্তিই ব্যর্থ যে ব্যক্তি আয়ের সাথে সঙ্গতি রেখে ব্যয় করে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তুমি খরচ করবে যতটুকু রিজিক আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। আপনি হারাম টাকা দিয়ে যদি ইলিশ মাছ কিনে খান, জায়েজ হবে? হারাম টাকা, গোশের টাকা, প্রতারণার টাকা দিয়ে বাড়ি বানালেন, বাড়ির নাম দিলেন বাইতুত তাকওয়া, হবে? হবে। আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে হালাল এবং হারাম নির্দিষ্ট করে দিয়েছেন। আমরা আমাদের প্রিয় মাতৃভূমি, এই প্রিয় বাংলাদেশ, আলেমরা যখন কথা বলে যে আলেমরা তো কবর ছাড়া কিছু বোঝে না। আমরা চাই দেশের অতীতে বাজেট প্রণয়ন করা হয়েছে, একটা এবং দুটা বাজেটের যিনি সাক্ষী ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা, যিনি আমাদের সকলের শ্রদ্ধেয় আলেমে দিন, তিনি এসে প্রধান অতিথি আসন গ্রহণ করেছেন, তিনি বলবেন তার অভিজ্ঞতা। এবং 24শে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই দেশের মানুষ যে ইনসাফের বাংলাদেশ চায়, সেই বাংলাদেশের বাজেট কী হবে। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, দেখেন আমি যখন আজকে আলোচনা করছি, আমরা পত্রিকার রিপোর্ট 512 জন শিশু মায়ের কোল থেকে কবরে চলে গিয়েছে হামে। সমকালের রিপোর্ট অনুযায়ী 317 জন শিশু ধর্ষণ, হত্যা এবং বিড়ম্বনার শিকার হয়েছে। আমি রামিসা
তার কথা কি ভুলে যায়? শুধু দর্শন করে নেয়, গলা কেটেছে, হাত কেটেছে, ডিএনএ টেস্টে ধরা পড়েছে। তাহলে আজকে বাজেট কোথায় দিবেন? বাজেট দিতে হবে ওই মুক্তবের ক্ষেত্রে, কিন্তু মুক্তবের জন্য বাজেট ঠিক করে দেয় না, যায় দেয় বলে যে খরচ হয় না। বাজেট তো দিতে হবে ইসলামী ফাউন্ডেশনে, বাজেট দিতে হবে ইসলামিয়া ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমে, বাজেট তো দিতে হবে ইফতেদায়ী মাদ্রাসার ওখানে। কেন ইফতেদায়ী মাদ্রাসা সরকারি করা হচ্ছে না? বাংলাদেশে 3টা আলিয়া মাদ্রাসা সরকারি, 3টা মাত্র। সরকারি কলেজ কত? সরকারি কলেজ হোক আমরা চাই, কিন্তু আমরা মনে করি যে এই বাজেটে সরকারি আলী মাদ্রাসা কয়টা হবে আমরা 1টা 10টা দাবি করব না, আমরা চাই 3টা নয়, বাড়াইতে হবে। কি বলেন, একমত? ইফতেদায়ী মাদ্রাসাকে সরকারিকরণ করতে হবে। সামর্থ্যের আলে কি করে? আমরা নির্বোধ না, আমরা অর্থনীতি বুঝি। আমরা আলিমে আমি অর্থনীতির পরীক্ষা দিয়েছি, আলিম ক্লাসে অর্থনীতি অতিরিক্ত সাবজেক্ট নিচ্ছি, তখনই মাথায় আসছে যে দেশ নিয়ে ভাবতে হবে। আমি উর্দুতে দাখিল আলিম কামিল পর্যন্ত লিখেছি। আমরা উর্দুও জানি, ইংরেজি জানি, বাংলাও জানি। এই জন্য আলেম হয়েছে আমাদের নির্বোধ মনে করার কিছু নেই। আমরা দেশ গড়তে চাই, দেশের নেতৃত্ব দিতে চাই। এই দেশের নেতৃত্ব ওলামায়ে কেরাম দেবে। আলিয়া এবং কওমি মাদ্রাসার বিবিধে উস্কে দিয়ে অনেকে ফায়দা নিতে চাই। কওমি মাদ্রাসার যে স্বীকৃতি বাস্তবায়ন করতে হবে, এই জন্য যে অর্থ পরিমাণ দরকার সে অর্থে বাজেটে দিতে হবে। কওমি মাদ্রাসার ইংরেজি এবং আইসিটি শিক্ষক অনেক জায়গায় নেই, সরকারি খরচে ইংরেজি এবং আইসিটি শিক্ষক দিতে হবে। কি বলেন? এখানে সমস্যা হলো দুর্নীতি, অসততা। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কে? ওলামায়ে কেরাম। আজকে নির্বাচনও আসছে, 2জন এমপি প্রার্থী এখনও এমপির শপথ নিতে পারেনি। জানেন কি জন্য? ঋণ খেলাপ। চ্যালেঞ্জ করতেছি, ঋণ খেলাপিদের মধ্যে একজন আলেমও নাই, একজন আলেমও নাই। আমি চিন্তা করতেছিলাম যে আলেম পাস দাখিল পাস আবার আছে কিনা। ঋণ খেলাপির মধ্যে একজন আলেমও নাই। তাই আমরা যে একবার সাধু এমনটা না, আমাদের মধ্যে ত্রুটি থাকলেও আত্মসমালোচনা করো। এই জন্য বাজেট করে, বাজেট নিয়মিত আয়ের একটা আছে, আর কিছু উন্নয়ন বাজেট। চুরিতে ওই জায়গায় হয় বেশি, না সে 28 লক্ষ কোটি টাকা পাচার করে ভারতে পালিয়ে আছে, ইংল্যান্ডে পালিয়ে আছে। ইসলামী ব্যাংক দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করে, কর্মসংস্থানের জন্য কাজ করে। সেই ব্যাংকে ধ্বংস করার জন্য বর্তমান সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে। যে এস আলম ব্যাংক ঘাতক, সে এস আলমকে আনার জন্য আবার পায়ে তারা চলতেছে। এটা কি আমরা মানব? আপনি ইসলামী ব্যাংক যদি ধ্বংস হয়ে যায়, ইসলামী ব্যাংক এদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধান ব্যাংক হিসেবে আবির্ভূত হয়েছে। এই জন্য আমরা মনে করি বাংলাদেশের অর্থনীতির আরেকটা স্বর্ণমীর অর্জন হবে জাকাত ভিত্তিক অর্থনীতি। আমরা প্রধানমন্ত্রীকে দেখেছি, উনি আলেমদের ডেকে নিয়ে কথা বলেছেন, আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। সূরা তাওবার 60 নম্বর আয়াতে উল্লেখিত জাকাতের যে খাতগুলো আছে, এই বর্ণিত খাতগুলোতে জাকাতের অর্থ সরবরাহ করেন, দারিদ্র্য বিমোচন হবে। ইমান বিক্রি করে উন্নয়ন টাকা আনা লাগবে না। তা আজকে কথা বলে শেষ করছি যে আগামীর বাজেটে যেন আলেম ওলামাদের যে কথা, যে বক্তব্য, এগুলি স্থান পায়। আলেম ওলামাদেরকে সম্মানিত করা হয়েছে, গত ঈদে আমরা দেখেছি। আমরা মনে করি যে বেতন কাঠামো আজকে আমরা প্রধান উপদেষ্টা, সাবেক উপদেষ্টা থেকে শুনবো, একটা সিস্টেম করে ওনারা করে গিয়েছেন, যেটা আমাদের খলিল ভাই বলেছেন। সেই বেতন কাঠামো এবং তাদের বেতন দেওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম বাস্তবায়ন করার জন্যে এই বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে অর্থ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের পথে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।